বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় হাইকোর্টেও নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের সাজা বহাল। রায়ের সন্তোষ, দ্রুত ফাঁসি কার্যকর চায় পরিবার। আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি। একজনকে পালিয়ে চলে গেছে, ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল। নির্বাচনে সব ধরনের সহযোগিতা করতে চায় ইইউ। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে বদ্ধপরিকর কমিশন, জানালেন সিইসি। Will support the conduct of elections in this country. ওনারা বলছেন যে আপনারা আরো একটু চিন্তা ভাবনা করে দেখেন যে যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব। 1 বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। হুতিবিরোধী মার্কিন অভিযানে ইয়েমেনে নিহত 31। যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফটে মিসাইল ছোড়ার অভিযোগ ট্রাম্পের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হল বলে মনে করছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। দ্রুত রায় কার্যকর চান আবরারের পরিবার। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে উদ্ধার করা হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ। সেই সময় সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় প্রথমে হলের 2011 নম্বর এবং পরে 2005 নম্বর রুমে নিয়ে নির্যাতনের পর টেনে হিচড়ে আবরারকে সিঁড়ির পাশে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা। ততক্ষণে নির্যাতনেই প্রাণ যায় আবরার ফাহাদের। এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। 2019 সালের 13 নভেম্বর বুয়েট ছাত্রলীগের 25 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 2021 সালের 8 ডিসেম্বর দেয়া হয় নিম্ন আদালতের রায়, যাতে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 2022 সালেই মামলাটির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছালেও শুনানির উদ্যোগ নেয়নি তৎকালীন সরকারের আইন কর্মকর্তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের 10 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত টানা আপিল শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান ছিল এই মামলাটি। রোববার নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট। ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার কারণেই আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি আবরারের বাবার। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে, সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। তবে গত 6 আগস্ট এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়ায় ক্ষোভ জানান আবরারের ভাই। এই বিষয়টা আসলে সম্পূর্ণ আমাদের জন্য হতাশার, কারণ আমরা আসলে অপেক্ষায় আছি কবে এদের রায় কার্যকর হবে। আর সেখানে আমরা কাইন্ড অফ তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। এদিকে রায়ের ন্যায় বিচার পাননি বলে অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর। জানিয়েছেন সর্বোচ্চ আদালতে যাওয়ার কথা। যে 4 জন সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে, তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই। আবরার হত্যার ঘটনার পরপরই বিক্ষোভের মুখে 3 দিনের মধ্যেই গ্রেফতার করা হয় 22 জন আসামিকে। প্রথম থেকেই পলাতক ছিল 3 জন। এই 3 জন এবং জেল পলাতক জিমি সহ সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে অর্থ সহায়তা সহ আন্তর্জাতিক মানের ভোট করতে সব ধরনের সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। কী ধরনের সহায়তা প্রয়োজন নির্বাচন কমিশন সেটি সিইসির সাথে সাক্ষাতে জানতে চেয়েছে সংস্থাটি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় ইসি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে কমিশনের প্রস্তুতি এবং ইইউ কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করে প্রতিনিধি দলটি। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে ব্রিফ করেন তারা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, আন্তর্জাতিক মানে নির্বাচন করতে বাংলাদেশকে অর্থ সহায়তা করতেও প্রস্তুত তারা। Union will support the conduct of elections in this country. আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে অর্থ, কারিগরি সহ সব ধরনের সহায়তা করতে চাই। শুধু নির্বাচন নয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে সকল ক্ষেত্রে অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে চায়। আমরা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রচেষ্টা ও নির্বাচন কমিশনের কার্যক্রমকে সমর্থন করি। Election observation mission, should that be the wish of the authorities here in বাংলাদেশ। সিইসি বলেন, দেশে বিদেশে গ্রহণযোগ্য হয় এমন নির্বাচনই করতে চায় ইসি। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে, আমরা আমাদের লোকগুলোকে ট্রেনিং দিতে পারি। অতীতটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন, আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। এর আগে ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগীরাও বৈঠক করেছে নির্বাচন কমিশনের সাথে। নির্বাচনে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে ইউএনডিপি। আমরা তো কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে করতেছি না, আমরা যা করছি একদম ট্রান্সপারেন্ট ওয়েতে করছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন। প্রধান উপদেষ্টার চীন সফরে বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক ও সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি জানান, রবিবার চাইনিজ রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সেখানে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে কথা হয়। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে মিটিং হবে ২৮ মার্চ। সফরকালে এশিয়ার টপ লিডাররা থাকবেন, বিভিন্ন বড় প্রতিষ্ঠানের সিইওরা থাকবেন, তাদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং হতে পারে। মূল ফোকাস থাকবে বড় কোম্পানির সিইওদের সাথে সুসম্পর্ক করা। চাইনিজ হেলথ কেয়ারের সাথে কোলাবোরেশন চায় বাংলাদেশ। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তারা বাংলাদেশে এসে ব্যবসার নতুন ক্ষেত্র অনুসন্ধান করবে। চীনের রাষ্ট্রদূত বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভিজিট হতে যাচ্ছে। পেকিং বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সম্মাননা হিসেবে প্রধান উপদেষ্টাকে ডক্টরেট উপাধি দেবেন। ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এই বছর বাংলাদেশ এবং চায়না তাদের ৫০ বছর যে রিলেশনশিপ তারা সেটা সেলিব্রেট করছে। তো এটা হবে মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট তারা মনে করছে। তো এইখানে আমাদের তরফ থেকে, ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। ৪ দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সকাল ৯টা ৫৫ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় তাকে বহনকারী বিমান। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে গুতেরেসকে বিদায় জানান। এর আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। এই সফরে ডক্টর ইউনুস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং প্রায় ১০ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন। এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি যুব সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন। জাতিসংঘ মহাসচিবের সামনে ১ বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে যে কথা বলেছেন প্রধান উপদেষ্টা তাকে ইতিবাচক হিসেবে দেখতে চান বিশ্লেষকরা। তবে ভূ রাজনীতির নানা ইস্যুকে প্রত্যাবাসন শুরুর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। বলছেন, রোহিঙ্গাদের ভরণ পোষণের খরচ কমে যাওয়ার এই সময়ে মহাসচিবের সফর থেকে মিলতে পারে সমাধানের পথ। সেই ২০১৭ থেকে রোহিঙ্গা সংকটে নাজেহাল বাংলাদেশ। নানা চেষ্টার পরও ৮ বছরে একজনকেও ফেরানো যায়নি তাদের দেশ মিয়ানমারে।
এ বাস্তবতায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর। তাকে নিয়ে লাখো রোহিঙ্গার সাথে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময়ই আগামী রোজা ও ঈদ ক্যাম্পের এসব রোহিঙ্গারা মাতৃভূমিতে করতে পারবেন বলে আশাবাদ জানান প্রফেসর ইউনূস। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। প্রধান উপদেষ্টার এই আশ্বাসে উচ্ছ্বসিত রোহিঙ্গারা। প্রথমবারের মতো সরকার প্রধান প্রত্যাবাসনের সময় নিয়ে কথা বলায় আশাবাদী বিশ্লেষকরাও। আশাবাদী অবশ্যই হওয়ার মতো আছে। এইরকম কথা তো আমরা বিগত 2017 থেকে এই পর্যন্ত শুনিনি। সো এই কথাগুলো যে বলছেন এবং ইন প্রেজেন্স অফ ইউএন সেক্রেটারি জেনারেল, দিস ইজ এ গুড মেসেজ আই উড সে। রাখাইনে যেটা ঘটছে তার সাথে সরাসরি বৃহৎ শক্তিগুলোর সংযুক্তি আছে, প্রতিবেশীদেরও সংযুক্তি থাকবার অসম্ভব কিছু নয়। তারা এক জায়গায় হয়ে এই বিষয়টা সমাধানের জন্য উদ্যোগী হবে, ততক্ষণ পর্যন্ত আমি খুব বেশি আশাবাদী হতে চাই না, কিন্তু সতর্কভাবে আশাবাদী। শুরু করাটা গুরুত্বপূর্ণ। সেই কনটেক্সট থেকে রিপ্যাট্রিয়েশনের যে কাজগুলো এর আগেও হয়েছিল, এর পরে স্টেলমেট আমরা জানি যে সিভিল ওয়ারের কারণে আর একেবারেই সম্ভব হয়নি সেই বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেই জায়গাটা পুনরায় শুরু করার একটা অবস্থা তৈরি হওয়াটা আমার মনে হয় নেক্সট 1 বছরে খুব ভালোভাবেই সম্ভব। রোহিঙ্গা সংকটে মরার ওপর খানার ঘা হিসেবে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বরাদ্দ কমে যাওয়া। বিশেষ করে খাওয়ার খরচ অর্ধেক হয়ে গেলে তা কিভাবে সামলাবে বাংলাদেশ? জাতিসংঘ প্রধানের সফরে তার কি কোনো সমাধান হলো? যেহেতু এটা একটা বড় মানবিক সমস্যা, সহযোগিতাটা আসতে পারে, এই সম্ভাবনাটা আছে, আমি সেটা উড়িয়ে দেব না। এবং এখানে জাতিসংঘের মহাসচিব যদি উদ্যোগটা নেন তাহলে সেই সমস্যাটা বা সেই যোগানটা সহজতর হবে, এবং তিনি সেই কথা ইঙ্গিত করেছেন। ট্রাম্প কতটুকু ছাড় দেবেন, ওরাই হলো মেইন কন্ট্রিবিউটর টু দিস হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট। সো আমার মনে হয় যে কিছু একটা আমরা আশা করতে পারি যে 12.6 থেকে খুব বেশি যে কমবে তা না, অথবা একটা মাঝামাঝি কিছু একটা আসবে। ভূ রাজনীতির নানা সমীকরণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব কূটনীতির ফোকাস থেকে না হারায়, সেদিকে বাড়তি নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সম্প্রচার নীতিমালা 2014-র আলোকে জাতীয় সম্প্রচার কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে দেশি চ্যানেলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 8 মিনিটের বেশি বিজ্ঞাপন প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। নীতিমালাতে বলা আছে যে আন্তর্জাতিক চর্চা এবং বিরতির সময়টাকে আন্তর্জাতিক মানসম্পন্ন হইতে হবে। তো বিভিন্ন দেশের এখানে আন্তর্জাতিক মান আমরা দাখিল করছি, এবং এই জাতীয় সম্প্রচার কমিশনের দায়িত্ব হবে যে যারা দর্শক শ্রোতা তাদের অভিযোগগুলি ডিসপোজ আপ করা। এবার ইফতার বাজারের খবর জানবো। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আমার সহকর্মী যুক্ত হচ্ছেন সুমাইয়া ঐশী। ইফতারের বেচাকেনা কেমন দেখছেন? ক্রেতার সমাগমী বা কেমন, এবং কোন খাবারটির চাহিদা সব থেকে বেশি দেখছেন? ছোঁয়া, আসলে রোজার সময় ছোলার চাহিদাটি কিন্তু সবচেয়ে বেশি থাকে। তবে আমি যেখানে আছি শান্তিনগর মোড়ে, সেখানে ছোলার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ইফতার সামগ্রীও রয়েছে, বিভিন্ন পানীয় রয়েছে, সেই সঙ্গে নানান ধরনের চপ জিলিপি তো আছেই। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে পরোটার ব্যবস্থাও আছে, যদি কেউ একটু ভারী খাবার খেতে চান ইফতারিতে তার ব্যবস্থা রয়েছে। এবং এই জায়গাটিতে যেখানে আমি আছি একদম সারি বেঁধে একাধিক দোকান সেখানে বসেছে ইফতারের বিভিন্ন রকম সামগ্রী নিয়ে। সেখানে আপনি দেখতেই পাচ্ছেন ছোলা সব জায়গায় কমন, মোটামুটি ছোলার বিভিন্ন রকমের ছোলা সহ বিভিন্ন রকমের চপ, সেই সঙ্গে কাবাবও রয়েছে। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে কাস্টার্ডের ব্যবস্থা রাখা হয়েছে, ফলমূলেরও ব্যবস্থা আছে, এবং অন্যান্য যেই রুচিশীল যে সমস্ত আইটেম রয়েছে সেগুলোও কিন্তু এই যে ইফতার বাজার সেখানে আমরা দেখতে পেয়েছি। এবং কাবাব তো রয়েছেই, সেই সঙ্গে সকলেই বলছেন যে ইফতারটা একটু ভিন্ন রকম স্বাদে করতে পারলে আসলে ভালো লাগে, সেই ব্যবস্থায় রয়েছে আসলে এখানে। ধন্যবাদ ঐশী যোগ দেওয়ার জন্য।
নর্থ মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে কমপক্ষে 51 জনের। রোববার ভোরে লাগে আগুন। কোকানি শহরের দ্য পালস ক্লাবে আগুন লাগলে শতাধিক দগ্ধ হয়। দুর্ঘটনার সময় ক্লাবটিতে একটি স্থানীয় ব্যান্ড গান পরিবেশন করছিল। প্রায় 1,500 মানুষ ছিলেন কনসার্টে। ধারণা আতশবাজির সরঞ্জাম থেকে আগুন লাগতে পারে, তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ইয়েমেনে চলছে হুতি বিরোধী মার্কিন অভিযান। ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে 31 জনের, আহত শতাধিক। শনিবার সন্ধ্যায় রাজধানী সানা ও আশপাশে হয় সিরিজ বিস্ফোরণ। উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায়ও হয়েছে হামলা। সৌদি সীমান্তবর্তী অঞ্চলটিতে হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন এয়ারক্রাফটে মিসাইল ছুড়েছে হুতিরা, টার্গেট করেছে তাদের সেনা ও মিত্রদের। এর আগে লোহিত ও আরব সাগরে ইসরায়েল এবং মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দেয় হুতিরা। সশস্ত্র গোষ্ঠীটি হামলা বন্ধ না করলে নরক বৃষ্টির পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত কমপক্ষে 12 ফিলিস্তিনি। উপত্যকার বেইত লাহিয়ায় 2টি বিমান হামলায় প্রাণ গেছে 9 জনের। নিহতদের বেশিরভাগই ত্রাণকর্মী। এ হামলায় আরও প্রাণ হারিয়েছেন 3 ফিলিস্তিনি সাংবাদিক। প্রাণ গেছে 1 ফিলিস্তিনি শিশুরও। তারা ড্রোন ব্যবহার করে একটি ডকুমেন্টারি বানাচ্ছিলেন। ইসরায়েলি সেনাদের দাবি, তাদের জন্য হুমকি তৈরি হওয়ায় এ হামলা চালানো হয়। আরেকটি গ্রামে চালানো হামলায় প্রাণ হারায় 2 জন। প্রশাসন জানায়, জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকরের পরও 150 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে দাবানলের মধ্যে একাধিক রাজ্যে আঘাত এনেছে শক্তিশালী টর্নেডো। প্রাণহানি হয়েছে 34 জনের। 5টি রাজ্য ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার। শুধু মিসৌরিতেই প্রাণ হারিয়েছেন 12 জন। টর্নেডোর প্রভাবে ব্যাপক ধূলিঝড় হয় কানসাসে। রাজ্যটির হাইওয়েতে একযোগে দুর্ঘটনার কবলে পড়ে অর্ধশতাধিক গাড়ি। নিহত হয় কমপক্ষে 8 জন। বিভিন্ন রাজ্যে আহত বহু মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 2 লাখ ঘরবাড়ি। মার্কিন প্রশাসন জানিয়েছে, রাজ্যগুলোর অন্তত 10 কোটি মানুষ দুর্যোগ কবলিত। টর্নেডোর কারণে সৃষ্ট প্রবল বাতাসে ওকলাহোমা ও টেক্সাসের দাবানল পরিস্থিতির অবনতি হয়েছে। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।